সংকটে যারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষ। একই বিদেশি শক্তির অত্যাচার, নির্যাতন থেকে আমরা মুক্তি পেয়েছি। যেটা আমরা কি দেখলাম, স্বাধীন দেশে উইদিন ফিউ ইয়ার্স ৭১-এর দেশ স্বাধীন হলো, ৮২ সালে আবার সামরিক স্বৈর শাসন বাংলাদেশের মানুষের মাথার উপরে জেঁকে বসলো, এবং সেই স্বৈর শাসন হঠাতে মানুষকে ৮ বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। তারপরে ৯০-এর স্বৈর শাসনের পতন হয়েছে। এবং ৯০ পরবর্তী সময় আমরা কি দেখেছি, আবার সেই ২০০০ আপনার, যদিও ওটা একটা রাজনৈতিক সংকট ছিল, বাট ম্যাসিভ আকারে গণ অভ্যুত্থান বলতে গেলে এই ২৪-এর গণ অভ্যুত্থানকে বলতে হবে। যদি আওয়ামী লীগ ২০০৮ সালে এই বিদেশি ষড়যন্ত্রের ব্লু প্রিন্টে ক্ষমতায় না আসতো, তাহলে হয়তো এই স্বৈর শাসন আমাদের উপরে জেঁকে বসতো না। কিন্তু হয়েছে ৫২ থেকে ৭১, ৫২ থেকে ৬৯, ৭১, আবার এইদিকে আপনার ৯০, এইদিকে ২০০৮ সালের ১১, আবার এই ২৪-এর গণ অভ্যুত্থান। প্রত্যেকটি সংকটে যারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষ। তারা ভেবেছিল যে যদি এই অবস্থার পরিবর্তন করা যায়, দেশটাকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, বিশেষ করে ঐতিহাসিক যে ৩টা মুভমেন্ট ৫২, ৭১, ৯০, ২৪, এই 4টি ম্যাস মুভমেন্টে এখানে দেখেন সাধারণ মানুষ, ছাত্র যুবক তরুণরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব না। জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের মাধ্যমে তখন বলেছিল যে এই কোন কোন শ্রমিকদেরকে হেল্প করা যায়, যারা দুরবস্থা আছে তালিকা করে আমাকে দাও, আমি গণস্বাস্থ্য থেকে তাদের সহায়তা করব। তখন তার সাথে কাজ করে আমরা কিছু শ্রমিকদেরকে সহায়তা করেছিলাম। তিনি মাঝখানে ব্র্যাককেও কানেক্টেড করেছিলেন যে একটা সহযোগিতা শ্রমিকদেরকে করার জন্য, যদিও সেই সময় রাজনৈতিক একটা কঠিন পরিস্থিতির কারণে পরে ব্র্যাকের সাথে কন্টিনিউ করা হয় নাই, বা ব্র্যাক একটু ভয় পেয়েছিল সে সময়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। তো এইভাবে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদ, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে, এবং পেশাজীবী অধিকার পরিষদ গঠিত হয়। সর্বশেষ হচ্ছে মূল দল গণ অধিকার পরিষদ গঠিত হয়। নারী অধিকার পরিষদের আমাদের আনুষ্ঠানিক কমিটি গঠন হয় নাই, কিন্তু ২০২১ সালেও নারী অধিকার পরিষদের ব্যানারে আমাদের প্রোগ্রাম হয়েছে, আনুষ্ঠানিক দায়িত্বটা প্রদান করা হয়নি। তো এইটা বললাম এই কারণে যে ইতিহাস এখন দেখা যায় গত ১.৫ বছরে আমরা যেটা দেখেছি অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই অপ্রত্যাশিত, যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের সময় এইভাবে একটা ইতিহাসের বিকৃতি করা হয়, কিংবা যাদের অবদান রয়েছে সেটাকে অস্বীকার করে আরেকটা নতুন বয়ান তৈরি করা হয়, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থেকে কিংস পার্টি গঠন করে রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তন আশা করেছিলাম, একটা ভালো রাজনীতি আশা করেছিলাম, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতি, কিন্তু গণ অভ্যুত্থান পরে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল তারা দেশকে অনেকাংশে পুরনো পথেই পরিচালিত করতে চেয়েছে। কারণ যারা ক্ষমতায় ছিল তাদের উপরে ভর করে আজকে কিংস পার্টি হয়েছে। সেই কিংস পার্টি আমরা দেখেছি ডিসি অফিস নিয়ন্ত্রণ করা, এসপি অফিস নিয়ন্ত্রণ করা, বিভিন্ন নিয়োগ নিয়ন্ত্রণ করা, টেলিভিশন চ্যানেলের অনুমোদন সাধারণ পাবলিক পায় নাই, কোনো মেইন স্ট্রিম পত্রপত্রিকারও সাংবাদিক না, তারা টেলিভিশনের লাইসেন্স পেয়েছে, আমরা দেখেছি। তো এগুলো দেখে সমাজের মানুষের মধ্যে ধারণাটা কি, যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, যে কিসের কোথায় পরিবর্তনটা। ক্ষমতা পেলে তো আমরা দেখি সবাই ক্ষমতা ভোগ করার জন্য, ক্ষমতাকে ব্যবহার করে উপরে ওঠা তো ওঠাই, বৈধ অবৈধ নীতি নৈতিকতা নৈতিক মূল্যবোধ কোনো কিছুর তোয়াক্কা নাই, সেটা আমরা দেখেছি। যেই কারণে আমি মনে করি মানুষ যে দীর্ঘদিন ধরে একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল সেখানে একটা বড় ধাক্কা খেয়েছে। এবং এটা ঠিক যে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে প্রায় ২ দশক পর পর কিংবা ১৮-২০ বছরের মাথায় মাথায় একটা আন্দোলন করা লাগে, মানুষকে জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আর মানুষ বারবার প্রতারিত হয়। কারণ দেখেন ৫২ ভাষা আন্দোলনে মানুষ একবার, ছাত্ররা তরুণরা জীবন দিয়ে তাদের মায়ের ভাষাকে রক্ষা করেছে রাষ্ট্রভাষা হিসেবে। আবার সেই ৫২ থেকে ৬৯, মাত্র কয় বছর, সেই এই ১৭ বছরের মাথায় আবার স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন
করা লাগে, জীবন দেয়া লাগে, তারপরে স্বৈরশাসনের পতন ঘটে। আইয়ুব শাহীর স্বৈরশাসনের পতন। আবার 69 থেকে আবার আপনার বলা চলে 70-এর নির্বাচনে জয়লাভ করার পরে তৎকালীন আওয়ামী লীগকে যখন ক্ষমতা দেওয়া হচ্ছিল না এবং মানুষের দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ এবং সংগ্রামের ধারাবাহিকতা, যার ফলে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে